আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 11 ফেব্রুয়ারি বুধবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: ভোটের লড়াই গড়াচ্ছে সুপ্রিম কোর্টে, হিমন্তের বিরুদ্ধে মামলায় মন্তব্য শীর্ষ আদালতের, 30টি জলাপোড়া দেহ উদ্ধার, মেঘালয়ের খনি অভিযান শেষ, ডলৌ বিমানবন্দরের জন্য জায়গার ছাড়পত্র মিললেও পরিবেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে বললেন মুহল। সুস্মিতার প্রশ্নের জবাবে জানালেন বিমান পরিবহন প্রতিমন্ত্রী। হাইওয়ে প্রকল্পের টাকা হাতাতে বেআইনিভাবে বাড়িঘর নির্মাণ, ফিশারি খনন থেকে গাছপালা রোপণ, সিন্ডিকেটের বিরুদ্ধে সরব বোরাপানি 5 গ্রাম এলাকার জনগণ। একই জেলায় 3 বছর কর্মরত অফিসারদের বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। আগামীকাল দেশব্যাপী ধর্মঘটে জেলার বিদ্যুৎ কর্মীরাও। ভুবন তীর্থ উৎসব রূপরেখা তৈরি করল কাছাড় প্রশাসন। হাসপুর বাগেরকুড়ায় আরসিসি সেতুর শিলান্যাস করলেন বিধায়ক মিহির। উদারবন্দে বহিরাগত প্রার্থীকে মেনে নেওয়া যাবে না, নাগরিক সভায় বার্তা একাদশ প্রত্যাশীর। এবং সর্বশেষ খবরটি হল, কিয়ামত এলেও বাবরি পুনর্নির্মিত হবে না বললেন যোগী আদিত্যনাথ। এবারে শুনুন বিস্তারিত খবর। অবশেষে 26-এর বিধানসভা নির্বাচনের আগে আসামের রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির অধ্যায় দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে পৌঁছল। মিয়া সম্প্রদায়ের নাম নিয়ে তাদের বিরুদ্ধে নিত্যদিন বিদ্বেষমূলক মন্তব্য করা সহ সম্প্রতি একটি বিতর্কিত ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছে সিপিএম ও সিপিআই নেতা। বিষয়টি নিয়ে তারা দেশের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। মঙ্গলবার এই আর্জির শুনানির সময়ে প্রধান বিচারপতি সূর্যকান্তের তাৎপর্যপূর্ণ মন্তব্য ছিল, যখনই নির্বাচনের সময় গণিয়ে আসে তখন এর একটা বড় অংশই সুপ্রিম কোর্টে লড়া হচ্ছে। বাম দলগুলির হয়ে মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়। তখনই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার উল্লেখ করতে গিয়ে এমন মন্তব্য করেন। প্রধান বিচারপতি বলেন, সমস্যা হচ্ছে যখনই নির্বাচনের সময় গড়িয়ে আসে তখন ভোটের একটি অংশ শুধুমাত্র সুপ্রিম কোর্টেই লড়া হয়। বাম নেতা এনি রাজার হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী মোহাম্মদ নিজামুদ্দিন পাশা। প্রধান বিচারপতি ছাড়াও ওই বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি এনবি আঞ্জারিয়া। আইনজীবী পাশা আদালতে বলেন, আসামের বর্তমান মুখ্যমন্ত্রীর আপত্তিজনক মন্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের জরুরি হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি আমরা। একই সঙ্গে সম্প্রতি আসামের শাসক দল একটি ভিডিও জারি করেছিল যাতে এক বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করে গুলি করতে দেখা গিয়েছে। এর বিরুদ্ধে আমরা হস্তক্ষেপ চাইছি। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো এফআইআর রেজিস্টার করা হয়নি। বাম দলগুলির পক্ষে আবেদনে অভিযোগ করা হয়েছে, আসামে বসবাসকারী মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো, তাদের আতঙ্কিত করা সহ তাদের বিরুদ্ধে হিংসায় প্ররোচনা। নিজের ভাষণ ও মন্তব্যে করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। একজন মুখ্যমন্ত্রী যেসব মন্তব্য করেছেন তা ঘৃণা ভাষণের সব মাত্রা লঙ্ঘন করেছে বলেও তারা সর্বোচ্চ আদালতে অভিযোগ করেন। এই আবেদনের সঙ্গে গত 7 ফেব্রুয়ারি আসাম বিজেপির সামাজিক মাধ্যমের হ্যান্ডেল থেকে জারি করা একটি ভিডিও জুড়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে মুসলমান মানুষের পোশাকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ এবং তার পাশে দাঁড়িয়ে থাকা এক মিয়া মুসলিম ব্যক্তিকে লক্ষ্য করে বন্দুক থেকে গুলি চালাচ্ছেন হিমন্ত। এতে লেখা ছিল পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ। ভিডিওর শেষে কাউবয়ের পোশাকে হিমন্তকে দেখানো হয়েছিল। ওই ভিডিওয়ে উল্লেখ করে আবেদনে বলা হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা প্ররোচনা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটি ভিডিও জারি করেছিলেন। আসামের মুখ্যমন্ত্রী এমনটা করে দেশের সংবিধানের সরাসরি লঙ্ঘন করছেন বলেও অভিযোগ করা হয়। বলা হয়, প্রায় প্রতিদিনই মিয়া মুসলিমদের নিয়ে তিনি ঘৃণা ভাষণ দিচ্ছেন এবং তাদের বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করছেন, যা তার সাংবিধানিক পদের সরাসরি লঙ্ঘন। আবেদনে বলা হয়, আমরা যদি এও ধরে নেই যে আসামের মুখ্যমন্ত্রী অবৈধ অনুপ্রবেশকারীদের টার্গেট করেই এসব কথা বলছেন, তাও কিন্তু দেশের আইন সমর্থন করে না। এমন অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে দেশে প্রতিষ্ঠিত আইন রয়েছে, সেই অনুযায়ী সরকারকে ব্যবস্থা নিতে হবে।
এর বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়াটা মোটেও আইনসম্মত নয়। এছাড়া শুধুমাত্র ধর্মের পরিচয়ে রাজ্যের একটি বৃহৎ সংখ্যক নাগরিকের বিরুদ্ধে প্ররোচনা দেওয়া দেশের সংবিধান কোনোভাবেই মেনে নেয় না। বামপন্থী নেতার আইনজীবী আদালতে বলেন, এসব মন্তব্য কোনো এলেবেলে লোক করছেন না, করছেন রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান, যিনি সংবিধানের কাছে দায়বদ্ধ। তিনি যখন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিদিন এভাবে ঘৃণা ভাষণ দিচ্ছেন, তখন সেই সম্প্রদায়কে সামাজিকভাবে বয়কট করা, তাদের বিরুদ্ধে সরকারিভাবে বঞ্চনা করা, সাম্প্রদায়িক বৈরিতা সহ তাদের টার্গেট করে হিংসা হতে পারে বলেও আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পরবর্তী খবরটি হল, মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলসে অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 30। এই সংখ্যায় পৌঁছানোর পর সাম্প্রতিককালে দেশের সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা হিসেবে উঠে এলো ঘটনাটি। ফের চর্চায় উঠে এলো উত্তর পূর্বের রেড হোল মাইনিংয়ের ভয়াবহ বাস্তবতা। তাংস্কু এলাকার ওই খনিতে দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলে সোমবার সন্ধ্যা পর্যন্ত। উদ্ধারকারীদের বর্ণনায় গোটা খনির ভিতরটা যেন এক অন্ধকার গোলক বাঁধা, যেখানে সামান্য বলেই প্রাণ যেতে পারে। ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে নড়ে চড়ে বসেছে মেঘালয় হাইকোর্টও। আদালত স্পষ্ট করেছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজ্যে অবৈধ কয়লা খনন এখনও চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্ধার কর্মীর কথায়, ওটা যেন মাটির নিচে আরও এক জগৎ। অজস্র সরুগুলি একে অপরের সঙ্গে জুড়ে আছে। আলো বা সুরক্ষা সরঞ্জাম না থাকলে বেরোনোর কোনো উপায় নেই। তার দাবি, মাত্র 3 থেকে 4 ফুট চওড়া এই সুড়ঙ্গগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত। একবার দিক হারালে আর ফিরে আসা যায় না। উদ্ধারকারী দল জানায়, দুর্ঘটনাস্থলে অন্তত 7টি কয়লা শ্যাফট ছিল। কোনো মানচিত্র নেই, দিশা বোঝার উপায় নেই। বাতাস বাড়ি, দম বন্ধ করা অবস্থা। আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও কাজ ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিছু মৃতদেহ উদ্ধার করা হচ্ছে প্রায় 400 ফুট ভিতর থেকে। এনডিআরএফ কর্মীদের অনেক ক্ষেত্রে 600 ফুটেরও বেশি দূর হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়েছে। ঘন্টার পর ঘন্টা সম্পূর্ণ অন্ধকারে কাজ করতে হয়েছে, জানান এক আধিকারিক। এই বক্স কাট বা কয়লা শ্যাফটগুলো সাধারণত 10 থেকে 15 ফুট চওড়া ও লম্বা হয় এবং মাটির 50 থেকে 100 ফুট নিচে নেমে যায়। কয়লার স্তর পাওয়া গেলে সেখান থেকে একজনের গা গোলানোর মতো সরু অনুভূমিক সুড়ঙ্গ কাটা হয়। এ কারণে এই পদ্ধতির নাম রেড হোল মাইনিং। উদ্ধার কর্মীদের অনুমান, 7টি শ্যাফটটি মাটির নিচে পরস্পরের সঙ্গে যুক্ত থাকতে পারে, মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত একটি জটিল নেটওয়ার্কে। পরবর্তী খবরটি হল, একই জেলায় 3 বছর কর্মরত অফিসারদের বদলির নির্দেশ কমিশনের। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে পশ্চিমবঙ্গ ও আসাম সহ 5 রাজ্যকে প্রশাসনিক স্তরে বড় রদবদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য সচিবদের চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, টানা 3 বছর একই জেলায় কর্মরত আধিকারিকদের বাধ্যতামূলকভাবে বদলি করতে হবে। এমনকি নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকদের কমিশনকে মুচলেখাও দিতে হবে। পশ্চিমবঙ্গ ও আসামের পাশাপাশি তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভোটমুখী এই রাজ্যগুলিতে অন্তত 3 বছর একই জেলায় দায়িত্ব পালন করেছেন এমন কোনো আধিকারিককে নির্বাচনের কাজে রাখা যাবে না। পদোন্নতির কারণে দায়িত্ব পরিবর্তন হলেও একই জেলায় কাজের সময়কাল হিসেবেই তা গণ্য হবে। নির্দেশিকায় বিস্তারিতভাবে বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিকদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। কমিশন জানিয়েছে, বদলির আওতায় থাকবেন জেলা প্রশাসক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, অতিরিক্ত ও সহকারী রিটার্নিং অফিসার, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, ডেপুটি ও যুগ্ম কালেক্টর এবং বিডিও। পুলিশ প্রশাসনের ক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন এডিজি, আইজি, ডিআইজি, এসএসপি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপাররা। কমিশনের নির্দেশে বলা হয়েছে, গত বিধানসভা নির্বাচন বা উপনির্বাচনে যে আধিকারিকরা সংশ্লিষ্ট জেলায় নির্বাচনী দায়িত্বে ছিলেন, তারা এবার একই জেলায় কাজ করতে পারবেন না। তবে সদর দফতর বা রাজ্য সচিবালয়ে কর্মরত আধিকারিকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। একইভাবে চলতি বছরের মে জুনে অবসর নেওয়ার কথা যাদের, তাদের বদলি করা হবে না, কিন্তু তাদের কোনো নির্বাচনী দায়িত্ব দেওয়া যাবে না।
এছাড়া নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, যাদের বিরুদ্ধে পূর্বে নির্বাচনী কাজে অনিয়ম বা গাফিলতির অভিযোগ উঠেছিল এবং যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদের ভবিষ্যতে কোনো নির্বাচনী কাজে নিযুক্ত করা যাবে না। পরবর্তী খবরটি হলো, আগামীকাল 12 ফেব্রুয়ারি এনসিসি ও ইইর আহ্বানে দেশব্যাপী ধর্মঘটে অংশ নেবেন বিদ্যুৎ কর্মীরাও। একই দিনে শ্রম বিরোধী আইন বাতিলের দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকে সাধারণ ধর্মঘট অনুষ্ঠিত হবে। এই তথ্য দিয়েছেন কাছাড়ের বিদ্যুৎ কর্মচারী, প্রকৌশলী ও পেনশনভোগীদের সমন্বয় কমিটির কর্মকর্তারা। সমন্বয় কমিটির তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ সংশোধনী বিল 2025 এবং জাতীয় বিদ্যুৎ নীতি 2026 বাতিল, বিদ্যুৎ খাতের বেসরকারীকরণ রোধ, চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ এবং অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল ধর্মঘটের দিন সকাল 9টা থেকে বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। তবে জরুরি পরিষেবা নিযুক্ত কর্মীরা ধর্মঘটের আওতার বাইরে থাকবেন। পাশাপাশি সেদিন বিদ্যুৎ দফতরের রাজস্ব আদায়ের ক্যাশ কাউন্টারও বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। সমন্বয় কমিটির সব বিদ্যুৎ কর্মী ও গ্রাহকের কাছে এই ধর্মঘট সফল করার জন্য সহযোগিতা চেয়েছেন। পরবর্তী খবরটি হলো, আসন্ন ভুবন তীর্থ উৎসব ও মেলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে রূপরেখা তৈরি করল কাছাড় জেলা প্রশাসন। ভুবন পাহাড়ে 13 থেকে 16 ফেব্রুয়ারি উৎসবে যাতে ভক্তদের কোনো সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই এই রূপরেখা তৈরি করা হয়েছে। জেলা শাসকের কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে এই প্রেক্ষিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করা হয়। ওই বৈঠকেই বিস্তৃত কর্ম পরিকল্পনার চূড়ান্ত রূপ দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কাছাড়ের জেলা শাসক আয়ুষ গর্গ। সবার শুরুতে অতিরিক্ত জেলা শাসক ডেভিড কুমার বোরা সবাইকে স্বাগত জানিয়ে আলোচনার প্রেক্ষাপট তুলে ধরেন। গত বছরের অভিজ্ঞতা ও কার্য বিবরণী সভায় উপস্থাপন করেন তিনি। এরপর প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য, পূর্ত, বন, পরিবহন, বিদ্যুৎ, দুর্যোগ ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য, কারিগরি বিভাগে নিজ নিজ দায়িত্ব ও প্রস্তুতির কথা তুলে ধরে প্রশাসনের তরফে জানা গেছে, ভুবন মেলাকে ঘিরে এবার পরিকল্পনার কেন্দ্রে রয়েছে ভক্ত, তীর্থযাত্রী, স্বেচ্ছাসেবক কর্মী ও সাধারণ দর্শনার্থী। পাহাড়ে ওঠার পথ পরিষ্কার ও সংস্কার, নিরাপদ হাঁটার পথ নির্মাণ, দিক নির্দেশক সাইনেজ স্থাপন এবং পরিবেশ সুরক্ষার ব্যবস্থা সবই নিখুঁতভাবে করা হয়েছে। বন, অগ্নিকাণ্ড প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা পরিষ্কার ও পরিবেশগত ভারসাম্য রক্ষার উদ্যোগ ভুবন পাহাড়কে রাখবে নিরাপদ ও সুরক্ষিত। নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে কড়া নজরদারি, পরিকল্পিত ভিড় নিয়ন্ত্রণ, কৌশলগত স্থানে পুলিশ মোতায়েন করা সহ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে। দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত বাহিনী, স্বেচ্ছাসেবক দল, অগ্নি নির্বাপক বাহিনী মোতায়েন থাকবে। উৎসবকে কেন্দ্র করে এক শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে, যাতে করে নির্বিঘ্নে উৎসব সম্পন্ন হয়। প্রশাসন জানিয়েছে, পরিবহন ব্যবস্থায় রাজ্য পরিবহন বিভাগের বিশেষ বাস পরিষেবা থাকবে। এর ফলে ভক্তদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী হবে। পার্কিং ও যান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে শৃঙ্খলা ও নিয়মের কড়াকড়ি, যাতে পাহাড়ি এলাকায় যানজট ও বিশৃঙ্খলা এড়ানো যায়। এছাড়া পাহাড় চূড়া থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম, অস্থায়ী চিকিৎসা শিবির ও জরুরি পরিষেবা প্রস্তুত থাকবে, যাতে করে যে কোনো পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া যায় মানুষের কাছে। এছাড়া অস্থায়ী শৌচালয়, বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক, প্রাকৃতিক জল উৎসের নিয়মিত পর্যবেক্ষণ চলবে। সব মিলিয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। এছাড়া নেশাদ্রব্যের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার কথাও জানানো হয়েছে প্রশাসনের তরফে। উৎসবের দিনগুলোতে নেশাদ্রব্য থেকে দূরে থাকার কড়া বার্তা দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, কিয়ামত এলেও বাবরি পুনর্নির্মিত হবে না, বললেন যোগী আদিত্যনাথ। 2027-এ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, তার আগে কি ফের রাম মন্দিরের আবেগকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি? উত্তরপ্রদেশের বোরাবাকিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তৃতায় তেমনই ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিনের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে যোগী রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেন, কিয়ামত এলেও আর কখনো বাবরি কাঠামো পুনর্নির্মিত হবে না। যারা এখনও সেই স্বপ্ন দেখছেন, তাদের সেই আশা কোনো দিনও পূরণ হবে না বলে দাবি করেছেন তিনি। এদিন বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, যারা কিয়ামতের অপেক্ষায় আছেন তারা পচে মরবেন, কিন্তু সেই দিন আর আসবে না।
বাবরি মসজিদ কোনো জন্মেই আর পুনর্নির্মিত হবে না। যারা এখনো স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। বারাবাঁকিতে একটি জনসভায় দাঁড়িয়ে এভাবেই হুঙ্কার দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন অযোধ্যা নিয়ে বিজেপির প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে যোগী বলেন, আমরা বলেছিলাম রামলালার জন্য আমরা আসব, একই স্থানে রাম মন্দির গড়ব। যে ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে তাতে কোনোদিনও পছন্দ ধরবে না। ভারতের ঐতিহ্য এবং সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, গেরুয়া পতাকা সর্বদা দেশকে গর্বিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে গেরুয়া পতাকা উত্তোলন করেছিলেন, এটি সনাতন ধর্মের প্রতীক। যোগী আরও বলেন, কিছু মানুষ কেবল সংকটের সময়ে ভগবান রামকে স্মরণ করেন, অন্য সময়ে ভুলে যান। ভগবান রামও এই ধরনের মানুষদের ভুলে গিয়েছেন। রাম ভক্তদের উপর যারা গুলি চালিয়েছেন এবং রামের উদ্দেশ্যকে বাধা দিয়েছেন তাদের কোনো স্থান নেই। যোগীর বক্তব্য, ভারত এবং সনাতন একে অপরের পরিপূরক, একে অপরকে আলাদা করা যায় না। তার অভিযোগ, দেশ এবং সনাতন উভয়ই বর্তমানে আক্রমণের সম্মুখীন হচ্ছে। যোগীর দাবি, কিছু লোক ষড়যন্ত্র করছেন, বাকিরা তাদের জন্য ভুগছেন। শুধু তাই নয়, কেউ কেউ তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নিজেদের বিক্রি করে দিচ্ছেন। আইন শৃঙ্খলা নিয়েও এদিন কড়া বার্তা দিয়েছেন যোগী। তিনি সতর্ক করে বলেন, মানুষকে নিয়ম মেনে চলতে শিখতে হবে। যারা আইন মানবেন তারা লাভবান হবেন, যারা মানবেন না তারা নরকের দিকে যাবেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।